সালামু আলাইকুম। কোশ্চেন ব্যাংক সলভের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এইচএসসি 21 ব্যাচের ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্নটা সমাধান করে দেখাবো। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম তোমাদের সাথে আছি। বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমি এইচএসসি 22 ব্যাচ ছিলাম তোমাদের মতো। তো চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। সেখানে আমরা আমাদের সকল প্রশ্নের অ্যানালাইসিস করব এবং প্রশ্নের সকল সঠিক উত্তরটা তোমাদের সাথে শেয়ার করব এবং সবগুলো প্রশ্নের হ্যান্ড ক্যালকুলেশন এবং কিভাবে তুমি খুব সহজে দ্রুত করতে পারো সেগুলো আমি দেখাই দিব। চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই, স্ক্রিনে চলে আসি। দেখো, আমরা প্রথমে 2 নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করব। 1 নম্বর প্রশ্নটা তোমাদের সবার শেষে আমি দেখা দিব। 25 নম্বরের পরে 1 নম্বরটা দেখা দিব। দেখো, 2 নম্বর প্রশ্নটা আছে হচ্ছে কোনো বস্তুতে এফ একটা বল প্রয়োগ করছে। এফ হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এই বল প্রয়োগ করছে। আহ এত নিউটন মানের বল 2 সেকেন্ড ধরে প্রয়োগ করছে। সময় টি হচ্ছে 2 সেকেন্ড। বলের দিকে বস্তুর বেগ বেগ দেওয়া আছে হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। বলের দ্বারা কৃত কাজ। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে বলের দ্বারা কৃত কাজ, এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি, এটা একটা স্কেলার রাশি। তাই প্রথমেই বলে রাখি, গরুর ঘ এবং ঘোড়ার ঘ এই অপশন দুটা বাদ, কারণ এই দুটো ভেক্টর রাশি, এটা হবে না। এখন প্রথম দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। সেটা কি দেখো, আমরা কি জানি? কৃত কাজ ডাব্লিউ সমান জানি হচ্ছে এফ ডট এস। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে এফ ডট এস করলে কৃত কাজ। এখন আমরা এস সমান কি জানি? ভিটি। তাহলে আমরা লিখতে পারি না ভি ইন্টু টি? এটা লেখা যায়। তাহলে আমাদের এফ আর এস এর ডট গুণফল করলে, এফ আর ভি এর ডট গুণফল করলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। দেখো, তারপর আমরা বল এবং এখানে আমরা বল এবং বেগের মধ্যবর্তী স্কেলার গুণফল করব। তাহলে 3i ক্যাপের সাথে i ক্যাপ, 3 আর 1 গুণ করলে পরে হয় 3। তারপর হচ্ছে জে ক্যাপের সাথে জে ক্যাপ, তাহলে 2 প্লাস 2 আর প্লাস 2 গুণ করলে পরে +4 হয়। আর -1 আর -1 গুণ করলে +1 হয়। ইন্টু টি, টি সমান কত দেওয়া আছে? 8। তাহলে 3 4 7, 7 আর 1 8, 8 2 16। তাহলে 16 জুল উত্তর হবে। ঠিক আছে, এটাই উত্তর হবে আর কি। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে প্রশ্নটায় আসো। এরপরে প্রশ্ন বলছে সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, কাজের যে আমাদের সূত্রটা আছে, কাজ সমান ডাব্লিউ সমান এফ এস কস থিটা। দেখো, আমি লিখতেছি। কাজের সূত্র ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এখানে সর্বোচ্চ কাজের জন্য আমাদের এফ এস তো দেওয়া মান, মানে মান দেওয়া থাকবে। এখন কাজটা সর্বোচ্চ করতে হবে, তাহলে এই থিটার মান, কস থিটার মান সর্বোচ্চ হতে হবে। আর কস থিটার মান সর্বোচ্চ কত? 1। কস থিটার সর্বোচ্চ মান 1। সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান 1। তাহলে কস থিটার মান কত ডিগ্রি মান? 1। কস 0 ডিগ্রির মান 1 হয়। ঠিক আছে, কস 0 ডিগ্রি সমান 1। তাহলে এদের মধ্যবর্তী কোণ হতে হবে 0 ডিগ্রি। বুঝতে পারছো? অর্থাৎ একটা বল এদিকে টানতেছে, এই সরণ আমার এইদিকেই হতে হবে। তাহলে তাহলে আমার সর্বোচ্চ কাজটা হবে ডব্লু। ডব্লিউ সমান এফ এস হবে। 40 মিটার উঁচু হতে একটি বস্তু ভূমিতে পড়লে বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে? দেখো, ভূমিতে পড়ার ক্ষেত্রে আমরা কি জানি? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এই সূত্র জানি। তাহলে ভূমিতে আঘাত করবে ভি বেগে, আদিবেগ ইউ, আর জি এইচ, এইচ হচ্ছে উচ্চতা, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা 9.8 দেওয়া আছে। তাহলে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। আর বস্তুটা যখন ভূমির জন্য ছেড়ে দেওয়া হলো, তখন কত বেগে ছেড়ে দেওয়া হয়েছিল? 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত? 40। তাহলে এখানে ভি সমান √80 ইন্টু 9.8, এটা গুণ করলে, এটা গুণ করে যদি তুমি রুট করো, তাহলে 28 মিটার পার সেকেন্ড উত্তর চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুটা ভূমিতে 28 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। আর এইগুলা প্রশ্ন যখন অ্যাডমিশনে আসে তখন অনেক শর্টকাটে করা যায়। আর সেগুলা তোমরা তোমাদেরকে শেখানো হবে যখন আমি ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো কোশ্চেন ব্যাংক সলভ করে, তখন সেগুলোতে আমি দেখাই দিই কিভাবে শর্টকাট করা যায়। এখন সেগুলো তো সম্ভব না, আর তো প্রয়োজন নাই সেগুলো তোমাদের। দেখো, 40 মিটার উঁচু হতে, ওই একই প্রশ্ন। 40 মিটার উঁচু হতে একটি বস্তু ভূমিতে পড়লো। ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির
দ্বিগুণ হবে। দেখো এটা শর্টকাটে করা যায়। শর্টকাটটা কি, গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, গতি কত উচ্চতা, এর প্রশ্নটা লিখে নাও, আমি শর্টকাটটা আগে শিখাই দেই। এক্স উচ্চতায়, দাঁড়াও 1 মিনিট। হুম, দেখো এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, দেখো গতিশক্তি কিন্তু আগে থাকবে, গতিশক্তি বিভব শক্তির, এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে এক্স সমান এইচ বাই এন প্লাস ওয়ান, এক্স সমান অর্থাৎ এক্স উচ্চতায় হবে এটা। তাহলে আমাদের এখানে কত গুণ বলছে, দ্বিগুণ, তাহলে এন সমান কত, এন সমান টু, দ্বিগুণ বললে এন সমান টু, তাহলে এক্স সমান এইচ কত দেওয়া আছে 40 মিটার, আর এন হচ্ছে 2 + 1, তাহলে কত হয় 40/3, যেটা উত্তর আসে হচ্ছে 13.33, 13.33 মিটার উত্তর উত্তর চলে আসে। ঠিক আছে, শর্টকাটটা মনে রাখো, মুখস্থ করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 6 নাম্বার, দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে এক্স দেওয়া আছে কত, এস এ কজ ওমেগা টি, দেখো এক্স সমান এ কজ ওমেগা টি, এটা দেওয়া আছে। আর আরেকটা বস্তুর মানে ওই একই বস্তুর আরেকটা বস্তুর সরণ দেওয়া আছে এক্স সমান এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এ সাইন ওমেগা টি, দেখো তো এটাকে আমরা কজের মাধ্যমে প্রকাশ করতে পারি না, তাহলে এক্স, এটা x1 x2 ধরলাম, x2 সমান লেখা যায় এ সাইন, সরি এ কজ পাই/2 প্লাস ওমেগা টি। দেখো এটাকে যদি আমরা পাই/2 মানে কি, এটা যদি আমরা পাই/2 বাদ দেই, তাহলে কোয়াড্র্যান্টের চতুর্ভাগ হিসাব করলে কি হবে, এটা হচ্ছে কজ হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাই না? তাহলে এখন 1 নাম্বার আর 3 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটা যদি আমরা আহ সাদৃশ্যপূর্ণ করি, অর্থাৎ মিলিয়ে দেখি, তাহলে আমাদের দশা পার্থক্য কত আসবে, দশা পার্থক্য এই যে এইটা থেকে পাই/2 প্লাস ওমেগা টি মাইনাস এইটা ওমেগা টি বিয়োগ করতে হবে, তাহলে দশা পার্থক্য আমাদের কত হবে, পাই/2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের দশা পার্থক্য হবে পাই/2, এতে আশা করি কোনো সমস্যা নাই। অর্থাৎ আমাদের দুটা মিলানোর জন্য উভয় হয় সাইন অথবা কজে নিয়ে আসবো। তারপরের প্রশ্নটা বলছে 4 একক ও 5 একক মানের দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে স্কেলার গুণফল কত, স্কেলার গুণফলের সূত্র কি, ভেক্টর এ ডট বি সমান এ বি কজ থিটা, এটাই তোমরা জানতাম। তাহলে এখানে এ এর মান দেওয়া আছে 4, বি এর মান দেওয়া আছে 5, আর কজ 60 দেওয়া আছে, ঠিক আছে, কোণ দেওয়া আছে 60, তাহলে 4 × 5 = 20, আর কজ 60 এর মান হাফ, তাহলে 10 নিউটন একক হবে, 10 নিউটন বা 10 একক হবে। ঠিক আছে, পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কত, দেখো দুটা বল যদি দেওয়া থাকে পি কিউ, এর সর্বোচ্চ মান হবে হচ্ছে, এর সর্বোচ্চ মান হবে আমাদের পি, ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, এদের ভেক্টর যোগফল হবে হচ্ছে সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হবে এদের ভেক্টর বিয়োগফল, ভেক্টর বিয়োগফল কিন্তু সর্বনিম্ন মান। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, দেখো খেয়াল করো, ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বলটা ধরলাম আমরা এফ, প্রযুক্ত বল আমরা এফ ধরলাম, আর অবস্থান ভেক্টরের মধ্যে অবস্থান ভেক্টর ধরলাম আর, অবস্থান ভেক্টরটা আর, আর এদের মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে আমরা কি জানি, ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে আমাদের টাউ সমান কি জানি, আর এফ, আর ক্রস এফ। কিন্তু আমার একটা কল চলে আসছিল তো, দেখো টাও সমান কি জানি, টাও সমান আর এফ, আর এফ, আর এফ জানি। এখন আর এফ এটা যদি আমরা ভেক্টর মানে প্রকাশ করি, তাহলে কি জানি, টাও সমান, শুধুমাত্র টাও সমান জানি, আহ দেখো শুধুমাত্র টাও সমান জানি, টর্ক টাও সমান জানি আর এফ সাইন থিটা, এটাই তো আমরা জানি। এখন এখানে যদি আমাদের সাইন থিটার মান, থিটার মান যদি 180 হয়, তাহলে আর এফ থিটা সাইন থিটা 180-র মান হচ্ছে 0, তাহলে এই পুরাটা 0 হয়ে যাবে। থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আর এফ সাইন 0 এটাও 0 হয়ে যাবে। আর থিটা যদি হচ্ছে 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের আর এফ সাইন 90 এটা সমান হচ্ছে আর এফ হবে।
কারণ সাইন 90 এর মান কত? 1। তাহলে খেয়াল করো, এটা আমার 1 নাম্বার অপশন, এটা আমাদের 2 নাম্বার অপশন, এটা আমাদের 3 নাম্বার অপশন। ঠিক আছে? এই 3টা অপশনের মধ্যে বলছে 180 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে। না, ঘূর্ণন বল তো সর্বোচ্চ হবে না, এই যে শূন্য হয়ে গেছে। 2 নাম্বারটা বাকিগুলো আর দেখাই লাগবে না, তবুও আমি দেখা দিতেছি। 0 ডিগ্রি হলে ঘূর্ণন বল শূন্য হবে, এই যে শূন্য হয়েছে, 0 ডিগ্রি হলে শূন্য হয়েছে। আর থিটা 90 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে। দেখো, থিটা 90 ডিগ্রি হলে পরে ঘূর্ণন বল সর্বোচ্চ আর এফ হয়ে গেছে। তাহলে উত্তর হবে 2 আর 3। বুঝতে পারছো? উত্তর হবে 2 আর 3। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নটায় বলছে হচ্ছে জে জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু ক্রস গুণফল কে ক্যাপ। এটার উত্তরটা কি হবে? দেখো, আমাদের জে ক্যাপ দেওয়া আছে, জে ক্যাপ প্লাস কে ক্যাপ দেওয়া আছে, ক্রস কে ক্যাপ দেওয়া আছে। তাহলে আমরা দুটো আলাদা আলাদা গুণ করে দেই। জে ক্যাপ ক্রস কে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ। ঠিক আছে? তাহলে এই জে আর কে ক্যাপ ক্রস করলে পরে এটা হচ্ছে আই ক্যাপ উত্তর হয়। প্লাস আমাদের কে ক্যাপ আর কে ক্যাপ গুণ করলে পরে একই অক্ষ বরাবর আছে, তাই এটা শূন্য হবে, শূন্য ভেক্টর হবে। তাহলে এটা যোগ করলে পরে আলটিমেটলি দিন শেষে আই ক্যাপই থাকে। এটা খ নম্বর অপশনে উত্তর আছে। 11 নম্বর প্রশ্নটা দেখো, পি একটা ভেক্টর দেওয়া আছে, পি কিউ একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? লব্ধির মানটা তুমি খুব সহজে বের করতে পারো। দুটা ভেক্টরের দুটা লব্ধির মান কি বলে দিছিলাম? দুটা ভেক্টর পি, একটু আগেই বলছিলাম, দুটা ভেক্টর যদি পি কিউ থাকে তাহলে এদের লব্ধির মান হবে হচ্ছে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। লব্ধিটা হবে হচ্ছে ভেক্টর পি আর ভেক্টর কিউ, আর লব্ধির মানটা হবে এদের মডুলাস করে দিলে। ঠিক আছে? তাহলে আমরা পি আর কিউ দুটো আগে যোগ করে নেই। ভেক্টর পি আর কিউ যোগ করলে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যোগ করব। তাহলে টু আর ওয়ান যোগ করলে 3 আই ক্যাপ প্লাস জে গুণ যোগ করলে পারে 1 আর 2 যোগ করলে পারে 3 জে ক্যাপ। তারপর কে ক্যাপের একটা আর হচ্ছে +1 আর -2 যোগ করলে পরে মাইনাস কে ক্যাপ থাকে। ঠিক আছে? এখন এটার মান বের করতে গেলে কি করা লাগে? এটার রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, অর্থাৎ 3 3 9, 9 আর 9 18, 18 আর 1 19, অর্থাৎ রুট ওভার 19 উত্তর হবে। ঠিক আছে? ক নম্বর অপশনে উত্তরটা দেওয়া আছে। জড়তা ভ্রামকের একক কি? জড়তা ভ্রামকের সূত্র কি বলো আগে? জড়তা ভ্রামকের সূত্র হচ্ছে আই সমান এম আর স্কোয়ার। আই সমান এম আর স্কোয়ার। এম এর একক হচ্ছে কেজি, ভর কেজি, আর কি দূরত্ব, তাহলে মিটার স্কোয়ার। ঠিক আছে? জড়তা ভ্রামকের একক হচ্ছে এম আর স্কোয়ার, অর্থাৎ কেজি মিটার স্কোয়ার। 13 নম্বর প্রশ্নটা দেখো, একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কি হবে? দেখো, ও দৈর্ঘ্য অর্ধেক করলো না দ্বিগুণ করলো সেক্ষেত্রে আমাদের কোনো কিছু দেখার দরকার নাই। কেন্দ্রে যদি পৃথিবীর কেন্দ্রে কোনো একটা দোলনকাল নিয়ে যাওয়া হয়, তার দোলনকাল হবে হচ্ছে অসীম। এখন কিভাবে সেটা দেখো, আমরা গাণিতিক ভাবে দেখবো। আমাদের দোলনকাল টি সমান কি জানি? 2 পাই √এল/জি। এটা তো জানি, তাই না? এখন টি সমান 2 পাই √এল। এল তো আমাদের দৈর্ঘ্য L/2 করছে, আমাদের এটা দরকার নেই, এলই রাখলাম। আর পৃথিবীর কেন্দ্রে জির মান কত? পৃথিবীর কেন্দ্রে জির মান 0। তাহলে এল কে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে তো এখানেই আমাদের ইনফিনিটি চলে আসলো, অসংজ্ঞায়িত চলে আসলো। তাহলে 2 পাই এর সাথে গুণ করলে ওই তো অসংজ্ঞায়িত আসবে, অর্থাৎ এটা অসীম হয়ে যাবে। বুঝতে পারছো? অসীম হয়ে যাবে, নির্ণয় করা সম্ভব নয়। 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 100 নিউটন পার মিটার 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল। তাহলে আমাদের প্রসারিত করতে প্রয়োজনীয় বল এফ সমান কে এক্স, এটা তো আমরা জানি। তাহলে কে কত দেওয়া আছে? 100 নিউটন পার মিটার। এক্স কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিব, তাহলে 2/100। ঠিক আছে? তাহলে 2/100, তাহলে 100 আর 100 কাটা গেল, তাহলে কি থাকলো? 2 নিউটন থাকলো। এখানে কিন্তু বল বের করতেছি, তাহলে প্রযুক্ত বল বের করতেছি, তাহলে একক কিন্তু নিউটন হবে। 15 নম্বর, সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আমাদের বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। এটা মনে রেখো। 2000 এইচএসসি, ঢাকা বোর্ডের এইচএসসি ফিজিক্স 22 সালে এটা আসছিল প্রথম পত্রে। বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে, আর অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে কোনো নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে?
দেখো এটা কিভাবে করবো আমরা, আমাদের মূল বর্গ বেগ বলতে কি বোঝাইছে, সিআরএমএস বেগ। আমরা সিআরএমএস বেগের সূত্রটা লিখি, সিআরএমএস সমান √3 RT ডিভাইডেড বাই এম। তাহলে আমাদের এখানে কি বলছে, চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রা কত গুণ হলে কোনো নির্দিষ্ট গ্যাসের মূল বর্গবেগ অর্থাৎ সিআরএমএস দ্বিগুণ হবে। তাহলে আমাদের সম্পর্ক কার মধ্যে বের করতে বলছে, সিআরএমএস বেগ এবং তাপমাত্রার মধ্যে। তাহলে সি সমানুপাতিক √T। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখন 16 নম্বর প্রশ্নটা। 16 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে কোনো নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে আমাদের সিআরএমএস বেগের কথা বলা হয়েছে। আমরা সিআরএমএস বেগ সি দ্বারা প্রকাশ করলাম, সি সমান 3RT ডিভাইডেড বাই এম। তাহলে এখানে আমাদের তাপমাত্রা এবং সিআরএমএস বেগের সম্পর্ক চাইছে, তাহলে সি সমানুপাতিক √T লেখা যায়। অর্থাৎ C1/C2 সমান √T1/T2 লেখা যায়। এখন বলছে চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে, তাহলে অর্থাৎ T1 আর T2 এর মধ্যে সম্পর্ক বের বের করতে বলছে। হলে কোনো নির্দিষ্ট গ্যাসের মূল বর্গ বর্গবেগ দ্বিগুণ হবে। তাহলে হচ্ছে আমাদের সি টু হচ্ছে 2C হবে, C1 যদি সি হয় তাহলে C2 হবে হচ্ছে 2C সমান √T1/T2। তাহলে সি কাটা দিলাম, 1/4 হবে, উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে 1/4 T1/T2। তাহলে T2 সমান কত হলো, T2 সমান আমাদের 4T1 আসে, অর্থাৎ আমাদের T2 অর্থাৎ 4 গুণ হবে। ঠিক আছে, মূল গড় বর্গবেগ দ্বিগুণ করলে আমাদের আদি তাপমাত্রা পরবর্তী তাপমাত্রা 4 গুণ হয়ে যাবে। আশা করি প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আছে জি আর টি স্কোয়ার লেখচিত্রটির প্রকৃতি কিরূপ। আচ্ছা খেয়াল করো, প্রশ্নটা আগে খেয়াল করো, অপশন গুলো এখানে হাইড করা আছে, অনেক বড় বড় অপশন তো এই কারণে একটু হাইড করা দেখা যাচ্ছে, আমি দেখা দিচ্ছি আগে। তোমাদের আমরা কি জানি, জি এবং টির মধ্যে সম্পর্ক টি সমান 2π√L/জি। এখন উভয় পক্ষকে স্কোয়ার করে দিব কারণ আমার টি স্কোয়ার আছে। তাহলে টি স্কোয়ার সমান লেখা যায় 4π² ইন্টু এল ডিভাইডেড বাই জি। তাহলে এই অংশটুকু তো আমাদের ধ্রুব ধরবো, কারণ কি আমাদের টি স্কোয়ার সমানুপাতিক L/জি এটা নির্ণয় করা লাগবে। তাহলে টি স্কোয়ার এবং 1/জি এর মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু এই টি স্কোয়ার তো একটা পরাবৃত্তাকার। তাইলে আমাদের এর লেখচিত্রটা এরকম হবে না, এরকম হবে না, পরাবৃত্তাকার তৈরি করবে না। তাহলে অর্থাৎ লেখচিত্রটা আমাদের এরকম হবে, অর্থাৎ জির মান বাড়লে টি স্কোয়ারের মান কমতে থাকবে। টি স্কোয়ার আর এখানে জি, সরি এখানে জি আর এখানে আমার টি স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো লেখচিত্রটা কেমন হবে। এটা আমাদের কোথায় দেওয়া আছে, এই যে দেখো, আমাদের এই লেখচিত্রটা হবে, ঘ নাম্বারটা অপশনটা উত্তর হবে। আসো এরপরের প্রশ্নটা, পরম তাপমাত্রা স্কেলের চাপের সূত্র, পরম তাপমাত্রা স্কেলে চাপের সূত্র কি? পরম তাপমাত্রা স্কেলে চাপের সূত্র, এটা কোন সূত্র বলতো, এটা গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র অনুসারে আমরা কি পাই, গেলুসাকের সূত্র অনুসারে পি সমানুপাতিক টি লেখা যায়। তাহলে পি ওয়ান বাই টি ওয়ান সমান পি2/টি2 এটা লেখা যায়। এটা হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। আর বয়েলসের সূত্রে লেখা যায় পিভি সমান কে, অর্থাৎ চাপ আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আর আমাদের চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র হচ্ছে আমাদের V1/T1 অর্থাৎ হচ্ছে আমাদের V1/T1 অর্থাৎ ভি সমানুপাতিক টি লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র, এটা আমাদের বয়েলের সূত্র, আর এটা আমাদের গেলুসাকের সূত্র পরম তাপমাত্রা। তাহলে 18 ক নাম্বারটা উত্তর হবে। 3/2 মোল 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কত হবে? 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ আমরা আগে লিখে নেই। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি। তাহলে পিভি আমরা লিখে রাখলাম, এন এর মান কত দেওয়া আছে, 3/2 মোল, আর টি, তাহলে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 PV সমান 3 RT। দেখো তো এটা কত নাম্বার অপশনে আছে, এটা আমাদের ঘ নাম্বার অপশনটাতে উত্তর দেওয়া আছে। হ্যাঁ, গরুর গোয়াতে উত্তর দেওয়া আছে। 20 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 20 নম্বর প্রশ্নটা বলছে এসটিপি তে গ্যাসের মোলার আয়তন কত। এটা তো মুখস্থ প্রশ্ন, এসটিপি তে গ্যাসের মোলার আয়তন হচ্ছে আমাদের, খেয়াল করো, এসটিপি তে আমাদের হচ্ছে 22.4 লিটার
জিরো 0°C তাপমাত্রা। আর হ্যাঁ এটাই। আর এস এ টিপিতে আমাদের আয়তন হচ্ছে 24.789 এত লিটার। আয়তন 24.789 লিটার। ঘূর্ণন অক্ষ 21 নম্বর প্রশ্নটা, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর এবং প্রযুক্ত বল এফ হলে তাও টর্ক কত? তাহলে টর্কের সূত্র আমরা একটু আগেই পড়ে আসছি। টর্কের সূত্র টাও সমান আর ক্রস এফ। আবার কেউ যেন এফ ক্রস আর দেও না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল। এটা রাইট। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা উত্তর উত্তর আছে। আর যদি এদের মান চাই তাহলে আমরা লিখবো আর এফ সাইন থিটা। ঠিক আছে, টর্কের যদি মান চাই তাহলে আর এফ সাইন থিটা। দেখো 22 নম্বর প্রশ্নটা একটু ভুল, উত্তর ভুল দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা আমি সমাধান করে দিতেছি। একটু আগেই আমরা এই প্রশ্নটা সমাধান করে আসছি। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে থিটা, তাহলে আমরা এই যে একটু আগে যেটা লিখছি আর, অবস্থান ভেক্টর আর, বল হচ্ছে এফ, আর কোণ থিটা, তাহলে এদের মধ্যে আমাদের সম্পর্ক কি? টাও সমান আর এফ সাইন থিটা। একটু আগেও লিখে আসছি আর এফ সাইন থিটা। তাহলে এখানে যদি 1 নম্বর অপশনটা আমরা, থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে টাও সমান 0 হবে, কারণ আর সাইন থিটা সমান 0 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান 0। আর থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের টাও 0 হবে, কারণ সাইন 0 ডিগ্রি মানও 0 ডিগ্রি, 0। তাহলে আর এফ টাও টর্কের মান 0 হবে। আর 3 নম্বর অপশনে বলছে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে আর টর্ক সমান আর এফ হবে, অর্থাৎ হচ্ছে সাইন থিটা, সাইন 90-র মান 1। এখন খেয়াল করো 1 নম্বর অপশনটা 180 ডিগ্রি হলে ঘূর্ণন সর্বোচ্চ হবে না। ঘূর্ণন সর্বোচ্চ কিভাবে হয়? এখানে তো 0 ডিগ্রি, 0 হয়ে গেছে। ঘূর্ণন তো সর্বনিম্ন, এটা হবে না। তারপরে খেয়াল করো থিটা 0 হলে ঘূর্ণন বল সর্বনিম্ন। হ্যাঁ, এই দেখো থিটা 0 বসাইছি, তখন আমাদের টর্কের মান 0 আসছে, তাহলে এটা সর্বনিম্ন হবে। থিটা 90 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। ঘূর্ণন বল 90, থিটা 90 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে আর এফ। তাহলে আমাদের 2 আর 3 নম্বর অপশনটা উত্তর হবে, 1 নম্বরটা হবে না। কিন্তু এখানে উত্তর ভুল করে 1 আর 3 দিয়ে রাখছে, এটা তোমরা কারেকশন করেন। 23 নম্বর প্রশ্নটা কি বলছে? এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? আচ্ছা, আমরা এটা সূত্র কি জানি? ই সমান গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে পি স্কোয়ার বাই ই সমান পি স্কোয়ার বাই 2m। তাহলে আমাদের ভরবেগ বের করতে বলছে, অর্থাৎ পি মান বের করতে বলছে। তাহলে 2 em সমান পি স্কোয়ার। তাহলে ভরবেগ পি সমান কি লেখা যায়? 2 2 me, এটা লিখলাম 2 me। এটাই দেখো একদম সূত্রটাই চাইছে। 23-এর 23-এর গরুর গ নাম্বারটা উত্তর হবে। 24 নম্বর, নিম্নে কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রের থাকে? দেখো স্ক্রু জাতীয় যন্ত্র বলতে কি বোঝাইছে? অর্থাৎ যান্ত্রিক ত্রুটি এটা। তাহলে এটা উত্তর হবে পিছর ত্রুটি। এখন বাকিগুলো কিভাবে? দেখো আমি একটা পরীক্ষা করতেছি, আমি ব্যক্তি হয়ে যদি আমি ভুল করে থাকি তাহলে এটা হচ্ছে আমার ব্যক্তি ত্রুটি। দেখো আমি একজন ব্যক্তি, আমি পরীক্ষা করতেছি কোনো একটা পরীক্ষা। আমি যদি কোনো একটা ভুল করে থাকি তাহলে সেটা আমাদের সেটা হবে হচ্ছে ব্যক্তি ত্রুটি। আমি ভুল করেছি, মানুষ ভুল করেছে, সেটা ব্যক্তি ত্রুটি। আর আমি পরীক্ষা করি, তুমি পরীক্ষা করো, বা যে পরীক্ষা করুক, মানে নিয়মিত একটা না একটা ভুল হচ্ছে। মানে একটা ভুল বারবার হতেই আছে সবার ক্ষেত্রে, এটা হচ্ছে নিয়মিত ত্রুটি। আর পিছর ত্রুটি ওইটা, যে যন্ত্রে ধরো কোনো একটা সমস্যা আছে, যান্ত্রিক ত্রুটি, সেটা হচ্ছে আমাদের যন্ত্রের কারণে আমাদের ত্রুটিটা হয়ে গেছে, সেটা আমাদের পিছর ত্রুটি। যেটা আমাদের উত্তরে প্রশ্নে আছে, নিম্নে কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রের থাকে? স্ক্রু জাতীয় যন্ত্রে অনেক সময় স্ক্রু সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের এটা যান্ত্রিক ত্রুটি অর্থাৎ পিছর ত্রুটি হবে। 25 নম্বর তো নাই। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 25 নম্বরটা হয়তো আমরা তুলতে ভুলে গেছি। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 1 নম্বর প্রশ্নটা আমি দেখো একটা চিত্র দেখাই দিতেছি এখানে, সেই চিত্রটাই খেয়াল করো। এই চিত্রটা আমি একটু আঁকাচ্ছি আগে। এই হচ্ছে একটা বস্তু, এই অংশটা হচ্ছে আমাদের ডিএক্স। আর এই পুরাটার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের ধরো এল, পুরাটার দৈর্ঘ্য দেওয়া আছে এল, ক্যাপিটাল এল দেই। আর পুরাটার ভর দেওয়া আছে আমাদের এম। তাহলে যদি এল দৈর্ঘ্যের বস্তুর ভর এম হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর কতটুকু হবে? ক্যাপিটাল এম বাই এল। তাহলে এই ডিএক্স পরিমাণের ভর কতটুকু হবে? ডিএক্স বলতে এই যে এই অংশটুকু বোঝাইছে জাস্ট, এই অংশটুকুকে ডিএক্স বোঝাইছে।
তাহলে একক দৈর্ঘ্যের যদি ভর হয় এম বাই ক্যাপিটাল এল, তাহলে আমাদের ডিএক্স এর ভর কি হবে? ডিএক্স এর ভর হবে এদের সাথে গুণ করতে হবে। তাহলে এম বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএক্স, এটার সমান আমরা কি লিখতে পারি? এম এল ইনভার্স ডিএক্স, এটা তো লেখা যায়। এটাই উত্তর আছে আসলে। এটাই ক নাম্বার অপশনের উত্তর আছে। দেখো প্রশ্নটা আমি আঁকায়ও দিছি আর প্রশ্নটা আমি সংযোজন করে দিছি। আহ আশা করি তোমরা বুঝতে পারছো। আহ তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতে পারছো। সবগুলো প্রশ্ন আমি ভালোভাবে সমাধান করে দিয়েছি। একটা প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে, সেটা আমি কারেকশন করে দিয়েছি। আর এরপর তোমাদের কোন কোন বোর্ডের অথবা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান প্রয়োজন, হ্যান্ড ক্যালকুলেশন লাগবে কিনা, সেগুলো আমাকে জানাই দিও। আমি বোর্ড কোশ্চেন গুলোতে সাধারণত হ্যান্ড ক্যালকুলেশন দেখাই না, কারণ হ্যান্ড ক্যালকুলেশন এখানে প্রয়োজন নেই। কারণ তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনে আসবে তখন তুমি অটোমেটিক্যালি সেগুলো শিখে যাবে। আর হ্যান্ড ক্যালকুলেশন বলতে আহামরি কিছু না, ওগুলো ছোট ছোট হ্যান্ড ক্যালকুলেশন দেয়, যেগুলো তুমি করতে পারবা সেরকম দেয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আহ, আর এখানে তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা এইচএসসি পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা এটা এভাবেই শিখে যাও। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতে পারছো। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আর যদি চ্যানেলের এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকার হয়, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেলের ভিতরে যে দেখতে পারো যে আরো অনেক বোর্ডের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করে দিয়ে রাখছি। তোমরা সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারো এবং আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড দিই এবং আমার সাথে সরাসরি মেসেজ অথবা ফোনে কথা বলতে পারবে যদি প্রয়োজন মনে হয়। ঠিক আছে, ভালো থেকো তোমরা, ভালোভাবে প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম।